ঢোড়াই দাসের নূতন জীবিকা। ঢোড়াই পাক্কিতে কাজ করে। তার পাথরে কোঁদা হাতের পেশিগুলি গত ১.৫-২ বছরে আরও সবল হয়ে উঠেছে। গানের সময় গলার স্বর ভারী ভারী ঠেকে। রাস্তা মেরামতের কাজের সব রহস্যই এখন সে জেনে গিয়েছে। বর্ষার আগে ডিরেসিং এ কি করে ফাঁকি দিতে হয়, কি করে কেবল উপরের ঘাস ছেঁচে নিয়ে রাস্তার গর্তর উপর চাপা দিতে হয়, সড়কের ধারের চৌকোনা মাটি কাটা গর্তগুলির মাটি উপর উপর কেটে কি করে অফিসার ঠকাতে হয়, ভাঙা পাথরের স্তূপ মাপবার সময় কেমন করে কাঠি ধরলে মাপ বাড়ে, সব তার জানা হয়ে গিয়েছে। শেষের কাজটাতেই লাভ সবচেয়ে বেশি। এই সব কাজে ওরশিয়র বাবু আর ঠিকেদার সাহেব তাদের বকশিস করেন। কেবল শর্ত হচ্ছে যে ইঞ্জিনিয়র সাহেব কি চেয়ারম্যান সাহেব হঠাৎ এসে জেরা করতে আরম্ভ করলে তাদের গুছিয়ে জবাব দিতে হবে। জেরায় মোচকেছ কি গিয়েছ, তাহলেই জিলা খারিজ। আর জেরায় উতরে গেলেই পেট ভরে দহি চূড়ার ভোজ। চূড়া দহির নয়, দহি চূড়ার। দই বেশি, চিড়ে কম। নুন দিয়ে খাও, কাঁচা লঙ্কা পাবে। মিঠা দিয়ে খেতে চাও, গুড় পাবে। ইয়া দানাদার গুড়, একেবারে লস 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 লস। রাস্তার পাকা অংশটির উপর দিয়ে গরুর গাড়ি গেলে শনিচড়ারা গাড়োয়ানদের ভয় দেখিয়ে পয়সা আদায় করে। ঢোড়াই এ কাজ করতে পারে না, তার ভয় করে। গোসাই আর রামজি সব দেখতে পাচ্ছেন উপর থেকে, বরঞ্চ একলা থাকলে গাড়োয়ানকে সাবধান করে দেয়। ঢোড়াই জানে যে গাড়োয়ানের কাছ থেকে পয়সা নেওয়া পাপ। ঠকাতে হয় সরকারকে ঠকাও, চেয়ারম্যান সাহেবকে ঠকিয়ে পয়সা রোজগার করো। এই সেদিনও দুটো ছেলে গাড়ির রেস দিচ্ছিল। একজন ছিল বলদের শ্যাম্পনি, আর একজনের খোলা গরুর গাড়ি। তুমুল উৎসাহের সঙ্গে তারা দুজনে পাল্লা দিচ্ছে, আর শ্যাম্পনির গাড়োয়ানটা হাসতে হাসতে বলছে, এইও, যে গাড়ি স্প্রিং নেই সে গাড়ি মাটির উপর দিয়ে চালাও, পাকা রাস্তা থেকে নামো শিগগির। ওরে আমার হাওয়া গাড়িওয়ালা রে, জলদি নিচে ভাগো, কাচ্চিতে। দুটো চাকাতেই যে ফুলে কুপো, চারটে চাকা থাকলে না জানি কি করতিস। একখান হাওয়া গাড়ি আসুক না পিছন থেকে, অমনি শটকদম হয়ে যাবে। সুর সুর করে নেমে আসতে হবে এই নালায়েকের পাশে। ঢোড়াই তাদের দুজনকেই রাস্তার কাঁচা অংশটিতে নেমে আসতে বলে। তুই কোনো ডিস্টি বোর্ডের নাতি যে আমাদের মানা করতে এসেছিস? প্রত্যেক বছর আমরা বলে জিরানিয়া বাজারে ফসল নিতে আসি বেচতে। তোদের সর্দারকে পয়সা দিয়ে এই আসছি, এখান থেকে কোষ ভরও হবে না। আর তুই কোন ক্ষেতের মূলো লাল চোখ দেখাতে এসেছিস আমাদের উপর? ঢোড়াই তাদের বুঝোয়, আরে কথাটা শোন আমার। খানিক আগেই রোড সরকার আছে, তালে মহলদারের নাম শুনেছিস? রোড সরকার আর সর্দারের মধ্যে ষাট আছে। একজন পয়সা নিয়ে যেতে বলে দেয় পাক্কির ওপর দিয়ে, আর একজন খানিক আগেই আবার ধরে পয়সা নেওয়ার জন্য। তাই নাকি? দু জোড়া সশঙ্ক চোখ আরো বিস্ফারিত হয়ে ওঠে। সত্যি? তোমার নাম কি ভাই? আর তোমাদের? ধূসর, সনইলি, থানায়। গল্প জমে ওঠে, খৈনি বেরোয়। সেখানে রাজ দারভাঙ্গার
তহসিল কাছারি আছে, প্রকাণ্ড গাঁ, গুরুজির স্কুল আছে। এদের গাড়ি চলে যায়, আবার অন্য গাড়ি এসে পড়ে ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ করতে করতে, বলদের গলার ঘণ্টা বাজিয়ে উড়ন্ত ধুলোর সঙ্গে পাল্লা দিতে দিতে। ঢোড়াই গান বন্ধ করে আবার তাদের সঙ্গে কথা বলে, কত গাঁয়ের কত আজব খবর শোনে। কোথা থেকে কোথায় চলে গিয়েছে রাস্তা, এ রাস্তার আরম্ভ কোথায় আর শেষ কোথায় সে জানে না, কেউ জানে না বোধ হয়। কোনো গাড়ি আসছে ভুট্টা নিয়ে, কেউ গাড়িতে আসছে কাছারিতে মোকদ্দমা করতে, কেউ আসছে রুগী দেখাতে। দেশের বিরাটত্বের একটা আবছা ছায়া পড়ে তার মনের ওপর। তার রাস্তা তৈব করার সঙ্গে এত লোকের এত গাড়ি আসা যাওয়ার একটা সম্পর্ক আছে, মোটামুটিভাবে এ জিনিসটা সে বোঝে। পাক্কিতে কাজ না করলে এ জিনিস বোঝা যায় না। কিন্তু এসব কথা মনে হতে পারে 9 মাসে 6 মাসে, এক আধ মুহূর্তের জন্য। এসবের সময় কোথায়? তার গ্যাংয়ের কেউ কেউ গাড়িতে মেয়ে ছেলে দেখে হয়তো ততক্ষণ রাজকন্যা সুরঙ্গা আর রাজপুত্র সদাবৃচের প্রেমের গান আরম্ভ করেছে। কেউ বা হেসে ঢলে পড়ে এ ওর গায়ে, খোয়ার টুকরো ছুঁড়ে মারবার ভান করে। ঢোড়াই সব বোঝে, দেখে মুচকি মুচকি হাসে। একটা রহস্যের কুয়াশা ঘেরা এই মেয়ে জাতটা, তার জানতে ইচ্ছা করে, বুঝতে ইচ্ছা করে। সে মুখে একটা নির্লিপ্ত ভাব দেখিয়ে তার কৌতূহল চাপা দিতে চায়, আর মেয়েদের কথা ভাবতে গেলেই কোথা থেকে কখন যে এসে পড়ে যত নষ্টের গোড়া, ওই দুখিয়া মাটার কথা বুঝতেই পারে না। দুখিয়ার মা তার কোনো অনিষ্ট করেনি, এ কথা ঠিক, কিন্তু তার উপর যে কোথাও অবিচার করা হয়েছে এ কথা বুঝবার মতো বুদ্ধি তার হয়েছে। আর মহতগিন্নি কিছুদিন থেকে ঢোড়াইয়ের সঙ্গে খুব আলাপ জমাবার চেষ্টা করছেন। তিনি ঢোড়াইয়ের ছোটবেলার গল্প বেশ রং চং দিয়ে তাকে শুনিয়েছেন কয়েকদিন। বাপ মরা ছেলেটাকে গোসাইথানে ফেলে দিয়ে মা গিয়েছিল গট সটিয়ে সাগাই করতে। তাই এতদিন পরে মহতগিন্নির মায়ের প্রাণ কেঁদে উঠেছে ঢোড়াইয়ের জন্য। পাকা কাঁঠালের ভেতরের বোঁটা দিয়ে তরকারি রেঁধে তিনি ঢোড়াইকে আদর করে খাওয়ান, আর ওই সব পুরনো গল্প করেন। তার হাতে খড়ম পরা পঙ্গু মেয়ে ফুলঝরিয়া দূরে বসে বসে সব শোনে। দুখিয়ার মা না হয় বদ, সে না হয় ঢোড়াইকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কিন্তু মহত নায়েবরা সে সময় কি করছিল? তাতমা জাতটা কি করছিল? বাবা ছাড়া আর কেউ তার কথা ভাবেনি কেন? সকলের বিরুদ্ধেই তার অনেক কিছু বলার আছে। আর রামজি, বজরংবলী মহাবীরজি, তারা কি তখন ঘুমিয়েছিলেন? এদের ওপরও অভিমান ঘনিয়ে ওঠে তার মনে শামুর সন্দর্শনে। রাস্তার কাজ করার সময় ঢোড়াইয়ের রাজ্যের কথা মনে আসে। শনিচরারা মধ্যে মধ্যে বলে, কে রে ঢোড়াই, স্বপ্ন দেখছিস নাকি? তোর গোঁফের রেখা দেখা দিচ্ছে, এবার একটা শাদি করে ফেল। ধ্যাত আবার কি? তবে মেয়ের বাপকে দেবার টাকা জোগাড় করাই শক্ত। কিরিস্তান হতিস তো সামুয়রের মতো সাহেবের টাকা পেতিস। পাদ্রী সাহেব সামুয়রকে মরলি সাহেবের বাগানের মালির কাজে বহাল করিয়ে দিয়েছিলেন। পুরনো নীলকর পরিবারের সব সাহেবই চলে যাচ্ছে একে একে জিরানিয়া থেকে। মরলি সাহেবও কয়েক বছর থেকে যাবো যাবো করছে। জমি জীবেত বেচতে আরম্ভ করে দিয়েছে অনেক দিন থেকেই। জমির দাম নাকি শিগগিরই কমতে পারে,
এই জন্য এই বছরটায় সম্পত্তি বিক্রির হিড়িক পড়ে গিয়েছে সাহেবদের মধ্যে। মৌলী সাহেব তার চাকর বাকর, ডাক্তার, উকিল, আত্মীয় অনাত্মীয় অনেকেই যাওয়ার আগে কিছু কিছু টাকা দিয়ে যাবেন। এ খবর এই অঞ্চলের সকলেই জানে। অনেকের টাকা শোনা যায় পাদ্রী সাহেবের কাছে জমাও করে রেখে দিয়েছেন। এখন বিশারিয়া কুটির সম্পত্তিটা সুবিধামতো দামে বিক্রি করে দিতে পারলেই মার্লি সাহেব চলে যেতে পারেন জিরানিয়া ছেড়ে। শনিচরা এই মার্লি সাহেবের টাকার কথাই বলছিল। শামুরও এখন জোয়ান হয়ে উঠেছে। খাঁদা খাঁদা মুখটা কিন্তু সাহেবের মতো টকটকে চেহারা হয়েছে তার। কুটির সাইকেলে চড়ে ঢোড়াইয়ের সম্মুখ দিয়ে ডাকঘর থেকে সাহেবের ডাক নিয়ে আসে প্রত্যহ, আর শীষ দিতে দিতে রোজ সন্ধ্যার সময় তারই খেতে যায়। ওই দেখ, শামুর আসছে, ওর গোঁপ উঠেছে দেখছিস, ভুট্টার চুলের মতো। ঢোড়াই হেসে ফেলে। সত্যিই সাইকেলে শামুর আসছে, মাথায় একখান রুমাল বাঁধা। রুমাল বেঁধেছে দেখ না, ঠিক ছুরি তালা বেচা ইরানি মেয়েদের মতো। নিশ্চয়ই ডাকঘর থেকে আসছে। মোচের রেখাটা কামিয়ে নে শামুর। সকলে হেসে ওঠে। শামুর সাইকেল থেকে নেমে পড়ে। এরা এক ডাকে শামুরকে আসমান থেকে জমিতে এনে ফেলেছে। কত কথা সে সাইকেলে ভাবতে ভাবতে আসছিল। নতুন আয়াটি দেখতে শুনতে বেশ। আলীজান বাবুর্চির সঙ্গেও তার আশনাই আছে, আবার শামুরের সঙ্গেও। গত বছর সাল শেষ হওয়ার রাতে গির্জার হল ঘরের পাশের ছোট ঘরে, যে ঘরটায় মতির মার্বেলে মেম সাহেবেরা নিজের নিজের তাকদীর দেখছিল, সেই ঘরটায় অর্ধেক রাত হবে তখন। বাইরে পৌষের শীত বরফের মতো ঠান্ডা, কিন্তু ঘরটার ভেতর কি গরম। আয়ার গাউনটায় কি সুন্দর গন্ধ। মেম সাহেবের শিশি থেকে চুরি করা খোস পায়। অটো দিলবাহারের চাইতেও ভালো গন্ধ। তার সঙ্গে মিশেছে সিগারেট আর পেঁয়াজের গন্ধ ভরা আয়াটার নিঃশ্বাস। সেদিনের নেশার ঘোরে সবই মধুর লেগেছিল। বাবুর্চি এক নম্বরের ঘুঘু। বাড়িতে তার দুটো বিবি। এদের ডাকে শামুর বিরক্ত হয়ে সাইকেল থেকে নামল। ভালো লাগে না এগুলোর সঙ্গে কথা বলতে। সবে সে সিগারেটটা ধরিয়েছে, ভাগ্যে সে কিরিস্তান, না হলে এ লোকগুলো তার মুখ থেকে সিগারেট কেড়ে নিয়েই টান মারত। রাজার জাত হয়ে লাভ আছে। সেই জন্যেই না আলীজান বাবুর্চি মাংসটা খাওয়ায়। সাহেব তাকে টাকা দিয়ে যাবে বলে। আয়াটার সঙ্গে আলাপ জমাবার সুবিধে হয়। ঢোড়াই ঠাট্টা করে বলে, শামুর, তোর সাহেব শুনছি যাবে না? শামুর বলে, ও না গেলেও আমার ভালো, আবার গেলেও ভালো। না গেলে এ আরামের কাজটা তো থাকবেই, আর গেলে তো কথাই নেই, টাকা পাওয়া যাবে। কথায় কেউ হারাতে পারবে না শামুরকে। দু একটা আলগা আলগা কথা বলার পর সে চিঠি আর খবরের কাগজের তাড়া হাতে নিয়ে আবার সাইকেলে চড়ে। দেরি হলে সাহেব চটবে। কিছুদিন থেকে দেখছি সাহেবের মেজাজটা যেন ভাদ্রের কুকুরের মতো হয়ে রয়েছে। তোরই তো মনিব, আবার কেমন হবে? শামুর সাইকেলের হ্যান্ডেলের ওপর ঝুঁকে পড়ে জোরে জোরে পা চালায়, এই গেঁয়োগুলোকে তাক লাগিয়ে দেবার জন্য। আরো জোরে চালা, আগের গরুর গাড়িতে লাল শাড়ি দেখেছে, ও কি আর আস্তে আস্তে চালাতে পারে? বীরবা বলে, বিলকুল লাখেরা হয়ে গিয়েছে। আমি দেখেছি কিরিস্তান হলেই এমনিই হয়, সব বুদ্ধি ছেলেবেলাতেই খরচ হয়ে যায়। ফুলঝুরিয়ার ক্ষেত
ও সাপ মুক্তির জন্য প্রার্থনা। ঢোড়াইকে নেমন্তন্ন করে খাওয়াচ্ছে মহতগিন্নি। তার আজকাল খাতির কত। বাবুলাল নাকি মহতগিন্নির কাছে বলেছে যে চেয়ারম্যান সাহেব সফরে যাওয়ার সময় হাওয়া গাড়ি থামিয়ে রাস্তায় ঢোড়াইকে জেরা করেছেন। ঢোড়াই জেরার খুব ভালো জবাব দিয়েছে। বাবুলাল সঙ্গে ছিল সেই হাওয়া গাড়িতে। সে কথায় মহতগিন্নি শোনাচ্ছিলেন ঢোড়াইকে। ঢোড়াইয়েরও এ প্রসঙ্গে উৎসাহ কম নয়। মহতগিন্নির সম্মুখে তার ছিল একটা সংকোচ ভাব। কিছুক্ষণের জন্য ঢোড়াই এ ভাব ভুলে যায়। তাকে ধাঙর পাওনি যে চেয়ারম্যান সাহেব জেরায় হারিয়ে দেবে। এতদিন তাহলে জাতের বুজুর্গদের কাছ থেকে সে কি কেবল পাটকাঠি ভাঙতে শিখেছে? দলের মধ্যে বয়স কম দেখে তাকেই জিজ্ঞাসা করতে এসেছিল। এমন মুতোর জবাব দিয়েছে যে বাছাধনের চিরকাল মনে থাকবে। আনন্দে গুদরের মার কাতলা মাছের মতো মুখ থেকে কালো দাঁত দুপাটি প্রায় বেরিয়েই আসে। হঠাৎ তার ঢোড়াইকে নুন দেওয়ার কথা মনে পড়ে। ঢোড়াইয়ের পাতার পাশেই মাটির খুঁড়িতে নুন রাখা আছে। ওরে ফুলঝুরিয়া, ঢোড়াইকে একটু নুন দিয়ে যা। ফুলঝুরিয়া তার মেয়ে। তার পায়ের দিকটা খুব সরু, হাতে খড়ম পড়ে, প্রায় হামাগুড়ি দিয়ে সে চলাফেরা করে। থাক থাক, আমি নিজেই নিচ্ছি বলে ঢোড়াই খুঁড়িটা থেকে নুন নেয়। নিজে নেবে কেন? কি যে বলে আমার বাচ্চা, তা ঠিক নাই। ফুলঝুরিয়া কি আর এখন সেই ছোট্ট আছে? এই কথা বলে মহতগিন্নি নিজের মেয়ের বয়স সম্বন্ধে মেয়ের সম্মুখেই এমন একটি নির্লজ্জ ইঙ্গিত করে যে ফুলঝুরিয়া আর ঢোড়াই দুজনেই লজ্জা পায়। খটখট করে উঠোনে খড়মের শব্দ হয়। দূরে চলে যাচ্ছে শব্দটা। ফুলঝুরিয়া বোধ হয় বাইরে গেল। তার শরীরের ওপরের দিকটা অস্বাভাবিক রকমের পুষ্ট। ওরে ফুলঝুরিয়া, কোথায় গেলি এবার? লজ্জা হয়েছে বুঝি? কোথা দিয়ে যে পরমাত্মা কি করেন, কি রকম যোগাযোগ ঘটান, বোঝা শক্ত। কাকে চালের খাবড়া উল্টে দেয়, আর তার থেকে চলে ঘরামির রোজগার। তবে সব জিনিসের সময় আছে, তার খেলাপ হওয়ার জো নেই। জিয়লের ডাল বর্ষাকালে লাগাও, পচে যাবে। আর চোদ বসেকে পোতো, শুকনো ধুলোর মধ্যে তাও লেগে যাবে। এ একটা কথার মতো কথা বলেছ গুদরিমাই? হঠাৎ মহতোর গলা শুনে ঢোড়াই চমকে ওঠে। ও, তাহলে উঠোনেই আছে, এতক্ষণ সাড়া দেয়নি। মহতই নিশ্চয়ই তাহলে গুদরের মাকে দিয়ে এইসব করাচ্ছে। গুদরিমাই, ডাক সাইটে মেয়ে মানুষ ঠিক, কিন্তু এত খাওয়ানো দাওয়ানো, এত সব, এ মহতোর মতো মাথাওয়ালা লোক পিছনে না থাকলে একা গুদরিমাই তারা সম্ভব হতো না। বাবুলালও হয়তো আছে এর ভেতর, হয়তো কেন, নিশ্চয়ই। সেই জন্যেই না চেয়ারম্যান সাহেবের জেরা করার গল্প করেছে। দুখিয়ার মাটাও থাকতে পারে এর মধ্যে। তিনিও থাকেন সর্বঘটে। এ শিউজির মাথায় খানিক জল ঢালা, ও শিউজির মাথায় খানিক জল ঢালা, দুনিয়া শিউজির মাথায় জল ঢালা, তা চাই চাই। ঢোড়াই অনেক দিন আগেই মহতগিন্নির এত আদর যত্নের উদ্দেশ্য বুঝেছে। সে ধরা ছোঁয়া দিতে চায় না। আর 4টি ভাত দেবে না? ও কি ছাই খাওয়া হলো? এই জোয়ান বয়সে এই 4টি ভাতে কি হবে?
এই ফুলঝুরিয়া, আমলকির আচার দিয়ে যা। ও মেয়ের আবার বুঝি লজ্জা হয়েছে? সর্ষে দিয়ে নিজের হাতে আচার করেছে আমার মেয়ে। কোথায় গিয়ে সে মেয়ে বসে থাকলো এখন কে জানে। নিজে আচার তৈরি করে নিজেই দিতে ভুলে গেল। কি যে আমার কপালে ভগবান লিখেছেন কে জানে। গুদরের বাপ আবার সেদিন বলেছিল যে সরকার নতুন কানুন করেছে, মেয়ের বিয়ে 3 ছেলের মা হওয়ার বয়স না হওয়া পর্যন্ত হতে দেবে না, দিলে কালাপানির সাজা। ঘোর কলি, এও চোখে দেখতে হলো, কানে শুনতে হলো। রতিয়া, রবিয়া, বানুয়া সবাই কোলের মেয়ের পর্যন্ত বিয়ে ঠিক করে ফেলেছে। ভগরাহা থেকে আমার ভাই সেদিন এসেছিল। সে বলল যে সেখানে একজন মুসলমানের বাড়ি একটা বিয়ে হয়েছে, বরকনে দুজনেই এখনো পেটে। মহতো উঠোন থেকে ঠাট্টা করে, তোমার ভাইয়ের তো কথা। আমার ভাই কি মিছে কথা বলেছে? সকলকে নিজের মতো মনে করো না। আচ্ছা আচ্ছা, তোমার ভাই এত সত্যিবাদী যে মুখ দিয়ে যে কথা বার করে তা ভুলে যায়। এখন ওই পেটের দুটোই যদি মেয়ে হয়, কি দুটোই যদি ছেলে হয়, তাহলে তোমাদের গায়ে ওরকম বিয়েও চলে নাকি? মহতগিন্নি ভাইয়ের কথা সরল মনে বিশ্বাস করেছিল। সে অপ্রস্তুত হয়ে বলে, আচ্ছা ও কথা যেতে দাও। রবিয়া আর বানুয়া কোলের মেয়ের বিয়ে ঠিক হয়েছে কি না এখন আমার বরাতে কি আছে জানি না। আমরা তো ধাঙ্গর না যে সমত্তমে ঘরে রাখবো। আর যে সব গরিবগুলোর টাকার অভাবে কোণে জোটে না, সেগুলো বদ নজর দেবে তার উপর। ঢোড়াই উঠে পড়ে। মহতো নিজে তার হাতে জল ঢেলে দেয়। ফুলঝুরিয়া, ও ফুলঝুরিয়া, সগরিকে তুলতে হবে না? ফুলঝুরিয়া তখন বাড়ির পেছনের কলার ঝাড়ের পাশে বসে আকাশ পাতাল ভাবছে। কি পাপই না সে জন্মের আগে করেছিল, তারই উপর গোসাইয়ের যত আক্রোশ। কোনো পাপ সে করেছিল জানে না, তবে কেন সে হাতে খড়ম পড়ে থাকবে? কেন অন্য 10 জনের মতো সে চলতে ফিরতে পারে না? তাতমাটুলির অন্য মেয়েরা বলে যে সে রূপের গরবে গত জন্মের শিউজিকে লাথি মেরেছিল, আর বাবা বলে যে সে মরদকে দিয়ে নিশ্চয়ই পা টিপিয়েছিল আগের জন্মে। ছি 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 ছি, কেন তার দুর্মতি হয়েছিল? মরদে টিপে ঝোটাহার পা, শিউজির মাথায় সে মারতে গিয়েছিল লাথি। শাস্তি তার হয়েছে। রেবনগুনি কিন্তু বলে অন্য কথা। সে বলে যে ঠিক যেখানটায় সে জন্মায় সেই জায়গাটায় মাটির নিচে নিশ্চয়ই কালো বিড়ালের হাড় আছে। জন্মানোর 6 দিনের মধ্যে কাঁকড়া বিছে ভাজা সর্ষের তেল ওই পায়ে মালিশ করাতে পারলে তবে ওই বিড়ালের হাড়ের দোষ কাটতে পারত। তা সে সময় তো আর বাবা মা রেবনগুনি দেখায়নি, দেখায় 6 মাস পরে। তখন আর দেখিয়ে কি হবে? তার বাবাকে ভাগপর বাহার বৈদজি বলেছিল যে এখনো যদি সদ্য মরা ভুয়ো শিয়ালের পেট চিরে তার গরম গরম নাড়ি ভুড়ির মধ্যে পা ঢুকিয়ে বসতে পারা যায়, তাহলে অনেকটা উপকার পাওয়া যেতে পারে। তা ফুলঝুরিয়ার বাবা আজ পর্যন্ত একটাও শিয়াল ধরার ব্যবস্থা করতে পারল না। এতদিন ফুলঝুরিয়ার মনে আশা ছিল যে পঙ্গু হলেও তার বিয়ে হয়েই যাবে, কেননা কে না জানে যে তাতমাদের বিয়েতে মেয়ের বাপ টাকা পায়। আর
এই টাকার জন্য কত গরিব তাতমা বিয়ে করতে পারে না বহুদিন পর্যন্ত। তার বাবা টাকা যদি না চায় তাহলেই দুটো রাঁধা ভাত খাওয়ার লোভে কত মরদ তাকে বিয়ে করতে রাজি হবে। কিন্তু এ কি সরাধের কানুনের কথা শোনা যাচ্ছে কিছুদিন থেকে। মেয়ের বাপ হয়েও খোসামত করতে হবে ছেলের বাপকে। ছোট ছোট মেয়ের বাপরা তাতমা হয়েও বরের বাপের দুয়ারে ধরা দিচ্ছে। ঘেন্নার কথা, টাকা পর্যন্ত দিতে তৈরি মেয়ের বাপ। টাকা! বুচকুনিয়ার বাপ তো 3 বছরের বুচকুনিয়াটার বিয়ের জন্য অনিরুদ্ধ মোক্তারের কাছ থেকে কর্জই করে ফেলল। তাকে দোষই বা দেওয়া যায় কি করে? সে বেচারা কালাপানি থেকে প্রাণ বাঁচানোর জন্য ছেলের বাপকে টাকা দিয়েছে। এখন এই হাওয়ায় কে আর ফুলঝুরিয়াকে বিয়ে করতে যাচ্ছে? এই সরাধের কানুন সত্যি তারই সরাধের জন্য হয়েছে। আজ সে রোগা, কাল সে মোটা হতে পারে। আজকে ছোট, কাল বড় হতে পারে। কিন্তু হাতে খড়ম পড়া মেয়ে কোনোদিনই পায়ে চলতে পারবে না। হাজার শেয়ালের পেটে পা ঢুকিয়ে বসে থাকো। এখনো কি তার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? না হলে সরকার আবার তাকে শাস্তি দেবার জন্য এ সরাধের কানুন করেছে কেন? সরকার, তুমিও তো ভগবান। তোমারই দয়ায় রেলগাড়ি হাওয়া গাড়ি চলে। মহাবীরজির মতো তোমার তাকত। চেয়ারম্যান সাহেব, তোমার খাপ্পাস। অত ক্ষমতা যার, তার ফুলঝুরিয়ার মতো সামান্য লোকের উপর রাগ কেন? তার চোখে জল আসে। এই কে ফুলঝুরিয়া, চেঁচিয়ে যে আমার গলা ফাটলো, কথা কি কানেই যায় না? বিয়ের কথাতেই মাচার উপর পা উঠলো নাকি? পা তুলবার ক্ষমতাও যদি তার থাকতো। ফুলঝুরিয়ার 2 চোখ ফেটে জল এসে গিয়েছে। মাকে দেখে সে চোখ মুছে নেয়। দেখে ফেলল নাকি মা? এত মাকড়সার জাল এই কলা গাছের দিকে দেখা যায় না, অথচ চোখে মুখে লেগে যায়। আজ সকালেও ছিল না। মাকড়সার জাল নাকে লাগলে বড় নাক চুলকোয় না মা? রামিয়া কাণ্ড। তাতমানিদের ধান কাটনির রাজ্যে যাত্রা। কার্তিক অঘ্রাণ মাসে তাতমা পুরুষদের রোজগার কিছু অনিশ্চিত হয়ে আসে। ঘরামির কাজ কমে যায়, অথচ কুয়ো পরিষ্কার করার কাজ তখনও আরম্ভ হয় না। বোধ হয় সেই জন্যই তাতমা মেয়েরা অঘ্রাণে যায় ধান কাটতে। তারা ফিরে আসে পৌষের শেষাশেষি। পুবেই যায় বেশি, মার্শি, জামৌর, রুতবা থানাতে। ওদিকে রোজগার বেশি। বাঙাল মুলুকের কাছে কিনা সেই জন্য। কিন্তু রোজগার বেশি হলে কি হয়? পানি বড্ডা নরম और বড্ডা বুখার। তার উপর ওদিকে মিয়া বেশি। সবসময় জাতপাত বাঁচিয়ে চলাও তো শক্ত এ পাট আর পানির দেশে। তাই অধিকাংশ বছরেই তাতমা মেয়েরা যায় পশ্চিমের কমলদাহা, বড়হরি, ধোকরধারা এইসব থানায়। এসব জায়গার জল ভালো। আধাসের সাতু হজম করতে আধা ঘন্টা। বড় খিদে পায়, এই যা মুশকিল। কিন্তু গেরস্তরা ভালো লোক। যে মজুরিনি কম খায় তাকে তারা কাজে নিতে চায় না। বলে, যত পুরুবের বিমারি সিমারি লোক, এরা হজম করতে পারে না, তার কাজ করবে কি? তবে মজুরের চাহিদা পশ্চিমে কম। তাই গঙ্গাজি কোশিজি পার হয়ে মুঙ্গের আর ভাগলপুর জেলায় হাজারে হাজারে মজুর মজুরিনী এদিকে আসে ধান কাটনির সময়। তাদের মতো পরিশ্রম করতে
তাঁতমানিরা পারে না। এই ধান কাটার সময় মাহাতোর পরিবারের মেয়েরা আর দুখিয়ার মা ছাড়া তাঁতমাটুলিতে আর কোনো তাঁতমা মেয়েই থাকে না। সেই জন্য অঘ্রাণ পৌষ মাসে বাড়ির সব কাজই তাঁতমা পুরুষেরা নিজে হাতে করে। সেই সময় পাড়ার নেশা ভাঙের মাত্রা বেড়ে যায়। ধান কাটনির দল 1.5 মাস পরে ফিরে এলে প্রতিবারই পুরুষদের এই সময়ের কৃতকর্মের ফিরিস্তি মহতো গিন্নি পাড়ার মেয়েদের শুনিয়ে দেন। ঝোটাহারা তখন নতুন আনা ধানের মালিক, ধরাকে সরা জ্ঞান করে। প্রতি সংসারে ঝগড়া বিবাদ বেশ জমে ওঠে। বাড়ির কর্তাই নিচু হয়ে এই 2 মাস ঝোটাহাদের খোসামত করে। তাই তাঁতমাটুলির মেয়েরা বলে, কখনো নৌকার ওপর গাড়ি, কখনো গাড়ির ওপর নৌকো। 10 মাস পুরুষ রাজা, তো 2 মাস মেয়েরাও রাজা। তাঁতমাদের বছর খানিক থেকেই দিন বড় খারাপ যাচ্ছে। কাজ পাওয়া শক্ত হয়ে দাঁড়িয়েছে। 4 আনা তো মজুরি, তাই দিতেই আবার বাবু ভাইয়াদের তম্বি কত। চাল শুনতেই 4 পয়সা সের, কিন্তু সস্তা জিনিসেরও দাম তো দিতে হবে। ওই 4টে পয়সায় আসে কোথা থেকে? সে খবর কি বাবু ভাইয়ারা রাখে? খেতে গেলে পরনের কাপড় নেই, পরনের কাপড় কিনতে গেলে উপোস করে থাকতে হয়। পাক্কিতে কাজ করার সময় ঢোড়াইরা প্রত্যহ দেখে যে পাট বোঝাই করা গরুর গাড়ির সার ফিরে চলেছে। জিরানিয়া বাজারের গোলদারেরা আর কিনতে চায় না। তাঁতমাটুলিতে সাঁঝের পর বাবু ভাইয়া আর বাজারের লোকেদের আনাগোনা বেড়ে যায়। ধাঙররা নিজেদের মধ্যে বলাবলি করে যে, এবার দেখছি গোসাই থানে বেল ফুলের মালা বিক্রি হবে। ঝোটাদের ঝুটিতে তেল পড়ছে দেখছিস না? পশ্চিমের ভরসর লোয়ার প্রাইমারি স্কুলের গুরুজি থাকে গ্রামের বাবুদের বাড়ি। সেইখানেই বাবুদের ছেলে পড়ায়, খায় দায়, মোসাহেবি করে, ফাই ফরমাস খাটে, মোকদ্দমার তদবির করে, চিঠি লিখে দেয়। সে এসেছিল জিরানিয়ার চেয়ারম্যান সাহেবের কাছে ভরসরের বাবুকে সঙ্গে নিয়ে তার বদলির হুকুম রদ করাতে। বাবু চেয়ারম্যান সাহেবের পুরনো মক্কেল। চেয়ারম্যান সাহেব জিরানিয়ায় ছিলেন না। বাবুলাল চাপরাশি তাদের নিয়ে যায় কেরানি বাবুর বাড়ি। ঘিয়ের ভাঁড় আর কলার কাঁদি উঠোনে রেখে সে কেরানি সাহেবকে ডাকে। 1 মিনিটের মধ্যে গুরুজির কাজ হয়ে যায়। এর জন্য আবার রায়বাহাদুরের সঙ্গে দেখা করতে এসেছিল এই দেহাতি দুটো। বাবুলাল মনে মনে হেসেই বাঁচে না। ভরসরের বাবু সাহেব বাবুলালের হাতেও একটা টাকা দেন। বাবুলাল বলে, মোটে 1 টাকা? ধান ঘরে আসুক, বিক্রি করে তারপর টাকা দেব। এখন টাকা কোথায়? গেরস্তর কাছে। বাবুলাল এসব শুনতে অভ্যস্ত। কাজ হওয়ার পর আবার কেউ টাকা দেয়? আচ্ছা, ধান কাটনির লোক তোমরা নেও কোথার থেকে? এবার আবার লোকের অভাব? কবে থেকে লোকেরা গুড়ুগুড়ি করছে? আমার টোলার লোক নাও না। গুরুজি চেয়ারম্যান সাহেবের চাপরাশিকে চটাতে রাজি নন। ভবিষ্যতে আবার এই শয়তানটার দরকার হতে পারে। তা দিও জন 40 তাঁতমাটুলির বর্ধিষ্ণ লোক বাবুলাল। উর্দি পাগড়ি পরবার অধিকার পেয়েছে সে ভগবানের কৃপায়। সে নিজের জাতির জন্য এটুকুও করবে না? আজকের এ অভাব অনটনের দিনে এ একরকম রামজির ছাপ্পর ভেঙে দান বলতে হবে। কার্তিক মাস শেষ হতে চলল। এখনো পর্যন্ত তাঁতমাটুলিতে ধান কাটনির জন্য কোনো জায়গা থেকে ডাক আসেনি। এবার গেরস্তরা ক্ষেতের ধান খেতেই রাখবে নাকি? এই হতাশার মধ্যে ভরসরের খবরে পাড়ায় সাড়া পড়ে যায়।
ধন্যি ধন্যি করে সকলে বাবুলারের। ঠেকারে দুখিয়ার মার মাটিতে পা পড়ে না, তার দেমাক আরও বেড়ে যায় যখন সে দেখে যে গ্রামের মেয়েদের সঙ্গে এবার মহতো স্ত্রী আর খোড়া মেয়েও ধান কাট নিতে যাচ্ছে। যাওয়ার সময় মহতগিন্নির মাথার ওপরের উদু খলটিতে দুখিয়ার মা কচু পাতায় মুড়ে খানিকটা তামাক দিয়ে বলে, ভালোই ভালোই সব কটাকে ফিরিয়ে এনো গুদরের মা। মরমে মরে যায় মহতগিন্নি, তবুও জবাব দেয়, হ্যাঁ সেই জন্যেই তো যাচ্ছি এদের সঙ্গে। দূরে থেকে রতিয়া ছড়িদার চেঁচায়, এসো না সকলে, এখনো মেয়েদের এত কি গল্প তা বুঝি না। যাওয়ার পথে সকলে গোসাই থানে প্রণাম করে যায়। ধান কাটনির সময় একেবারে মেলা বসে গিয়েছে ভরসরের চাঁপ এর ধারে। শিরিপুর, ভরসর, সোনাদ্বীপ, কেমই এই 4 গাঁ জুড়ে এক চকে নিচু জমিতে ধানের ক্ষেত। ধান হয়েছেও তেমনি। শিবের ভারে শুয়ে পড়েছে গাছগুলো, কোথাও আল দেখা যায় না। উঁচু জায়গাগুলোতে কাটা ধানের সোনালি পাহাড়, তারই আশেপাশে মানুষ ঢুকতে পারে এইরকম ছোট ছোট খড়ের টোপর খাড়া করা হয়েছে সারির পর সারি। রাতে যা হিম পড়ে, পোয়ালের পাহাড়ের ঘুর জ্বালালেও কিছুতেই আর কান গরম হতে চায় না। ভরসরের বাবুদের ধান কাটতে এবার এসেছে 2 দল লোক। একদল মুঙ্গের জেলার তারাপুর থেকে, আর একদল তাতমাটুলি থেকে। সব মিলিয়ে প্রায় 70 জন লোক, পুরুষ মাত্র জন 10। ভরসরে আসবার সঙ্গে সঙ্গে গান গাইতে গাইতে দোকান গলায় ঝুলিয়ে পানওয়ালা পৌঁছয়। টিকিয়া তামাকু গান। ধান কাটনির অস্থায়ী গাঁগুলোর একা ঘুরে বেড়ায়, বিড়ি, খৈনি, তামাক, পান, সুপুরি, সাবান আরও কত জিনিস বেচতে। এছাড়া অন্য পেশাও আছে এদের এই ধান কাটনি মেয়েদের মধ্যে। পানওয়ালা গান গেয়ে লোক জমিয়ে তারপর সওদা বেচে। কিন্তু তাতমারা এই তো সবে এসেছে, ধান কাটা আরম্ভ করবে, তবে না তাই দিয়ে জিনিস কিনবে। এখন সে এসেছে কেবল আলাপ পরিচয় করতে। अब की समैया धीरजा धरेनी गो बेटी, नहीं उपचल छेपाटुआ धान, की रंगा के करबो बिहादान। अब की समैया धीरजा धरेनी गो बेटी। এবারটা ধৈর্য ধরে থাক মেয়ে, পার্থান জন্মায়নি, কেমন করে বিয়ের খরচ করব। তাতমা মেয়েরা সকলে পানওয়ালাকে ঘিরে বসে। এমন গান যে গাইতে পারে তার সঙ্গে কি আলাপ জমাতে দেরি লাগে। কিছুক্ষণের মধ্যেই এই ধানের রাজ্যের সব খবর পানওয়ালা তাদের জানিয়ে দেয়। ভরসরের বাসিন্দে ধান কাটনির লোকেরা নাকি সব চলে গিয়েছে এবার শিরিপুরে কাজ করতে। 2-1টা ডালার বেগুন কেবল ভরসরে আছে। কখনো এদিক থেকে গড়িয়ে ওদিকে যায় সেগুলো, কখনো ওদিক থেকে গড়িয়ে এদিকে আসে। এবার ধান রোপার সময় শিরিপুরের বাবুরা প্রত্যেক মজুর মজুরিনীকে জলপানের সঙ্গে হয় লঙ্কা না হয় পেঁয়াজ দিত। তাই নিয়ে ভরসর, কেমই আর সন্দ্বীপের বড় গেরস্তরা মিটিং করে। কত বোঝায় শিরিপুরের বাবুকে পেঁয়াজ লঙ্কা বন্ধ করবার জন্য। পরের পুরুষের লোকেরা তোমায় দোষ দেবে,
গেরস্তরা মরে যাবে এতে। যা চলে আসছে তার বিরুদ্ধে যেও না। ওদের তো চেনো না, পেঁয়াজ লঙ্কা দেবার রেওয়াজ হয়ে যাবে। একবার যে গাছে বক বসে সে গাছকে খরচের খাতায় লিখে রেখে দাও। কিন্তু শিরিপুরের বাবুও হিম্মতওয়ালা লোক। বড়দের কথা আর হাতির দাঁত, টস থেকে মশ হবার জো নেই সেখানে। সেই শিরিপুরের বাবুর লঙ্কা পেঁয়াজের উদারতার কথা মনে রেখে কাছাকাছি যত মেয়ে ছেলে গিয়েছে সেখানে কাজ করতে, আরও কত খবর বিরজু পানওয়ালা শোনায়। গুদরের মা বলে, তাই বলি, এই জন্যই ভরসরের বাবু বাবুলাল চাপরাশির কথা রেখেছে, শুনলে তো? আর তাই নিয়ে দুকিয়ার মার ঠেকারে মাটিতে পা পড়ে না। সব তাতমানিরই নীরব সমর্থন আছে এই কথায়। বিরজু পানওয়ালা লোক চেনে, মহতগিন্নিকে দিয়েই তার কাজ হবে। ধান্যক্ষেত্রে রামিয়ার দর্শন লাভ। অদ্ভুত এই ধান কাটনির রাজ্য। নতুন পোয়াল আর পচা পাঁকের গন্ধে ভরা দহের ধার রোজ রাতে কুয়াশায় ঢেকে যায়। আগুনের খুরের ক্ষীণ আলোয় কারো মুখ চিনবার উপায় নেই, অথচ কাটা ধানের পাহাড়ের ওপর তাদের ছায়া নড়ে। সোনার পাহাড়গুলো প্রকাণ্ড প্রকাণ্ড কালো হাতির মতো দেখতে লাগে। ধান খেগো হাঁসগুলোর ডাক হঠাৎ ছোট ছেলের কান্না বলে ভুল হয়। খড়ের গাদার মধ্যে সর্বাঙ্গ ঢুকিয়ে রাতে ঘুমুতে হয়। জলের মধ্য দিয়ে পাণ্ডুব্যী ভূত রাত দুপুরে ছপ ছপ করে চলে বেড়ায়। সেই শব্দে ঘুম ভেঙে যায়। দহের ওপর রক্সভূত আলো জ্বালিয়ে হাতছানি দেয়। এই এখানে তো পরের মুহূর্তে হুই সাঁওতালটুলির ধারে চলে গিয়েছে। ঘরের ধারে গল্প জমে ওঠে। সব তাতমার অভিজ্ঞতা একই রকম। রাতে যখন সে মাঠে গিয়েছিল তখন তাকে একটা মেয়ে ইশারা করে সঙ্গে যেতে বলে। দেখেই বোঝা গিয়েছে যে মেয়েটা সাঁকড়েল। তার ডাকে সাড়া না দেওয়ায় সে ওই পুবের শিমুল গাছটায় উঠে গেল। সকলের গা ছমছম করে। একে এই বিচিত্র পরিবেশের আবেদন, তার উপর মহত নায়েবদের নাগালের বাইরের জায়গা এটা। ধান কাটনির দল তাই এখানে এলে হাঁপ ছেড়ে বাঁচে। অন্য অন্যবার দলের গিন্নিপনা করত রতিয়া ছড়িদারের স্ত্রী। এবার মহতগিন্নি এসে পড়ায় পদমর্যাদার দাবিতে তিনিই ধান কাটনির গায়ে সর্বেসর্বা হয়ে যান। বাইরের লোকের সঙ্গে দলের তরফ থেকে কথাবার্তা চালায় রতিয়া ছড়িদার। এই 1 মাসের শিবিরের রীতিনীতি আচার ব্যবহার সবই তাতমাটুলি থেকে ভিন্ন। সামাজিক বিধিনিষেধ এখানে শিথিল, জাতপাতের বিচার কম। যে বেশি ধান কাটতে পারে সবাই তাকেই হিংসা করে। যে মেয়ের যৌবন আছে তার রোজগারের অভাব নেই। যে পুরুষের বয়স আছে মেয়েদের কাছে তার কদর আছে। এখানে তার 7 খুন মাপ। কোনো সংস্কারের বালাই থাকলে কি এত লোক থাকতে গুদরের মার আলাপ হয় মঙ্গের তারাপুর দলের রামিয়ার মার সঙ্গে? বেশ সুশ্রী চেহারা রামিয়ার, ভালো নাম রামপিয়ারি। তাদের দলের লোকের কাছ থেকে তাতমাটুলির দল প্রথম কানাঘুষো খবর শোনে রামিয়ার মার সম্বন্ধে। সে ছিল ঝাঝির বাড়ির দাই। দাই কথাটার ওপর অস্বাভাবিক জোর দিয়ে মুখে হাসির ইঙ্গিত এনে তারা বলে,
না হলে তাঁতমানিরা আবার ঝিগিরি করে নাকি। তার স্বামী ছিল পক্ষাঘাতে পঙ্গু, কয়েক বছর আগে মরেছে। গত বছর ঝাঁঝিও মারা গিয়েছে। ধান কাটনির পরিবেশে এমন রসালো খবরও মোড়লগিন্নির মনে উল্লাস যোগায় না। তার উপর রামিয়া মাইটাও এত ভালো মানুষ, সব সময় কুণ্ঠিত থাকে, একটু দোষী দোষী ভাব, অথচ কোনো কথা লুকোনোর চেষ্টা নেই। মহতগিন্নির মায়া হয় তার উপর। অন্য জায়গার সমাজের লোক সে, তার চাল চলনের নারী নক্ষত্র দিয়ে তাতমাটুরির লোকের দরকার কি? তারাপুরের দল থাকে এখান থেকে রশিখানিক দূরে। রামিয়া মাইয়ের উতলিটা থাকে এখানে, তাতমার দলের মধ্যে। রোজ রাতে উতলিতে ধান ভানতে রামিয়া মাই আর মহতগিন্নিতে কত সুখ দুঃখের কথা হয়। দুজনেরই আইবুড়ো মেয়ে নিয়ে হয়েছে যত সমস্যা। আমার রামিয়ার পা খোড়া না হলে কি হয়? তার বিয়ে নিয়েও মুশকিলে পড়েছি। তুমি তো বহিন, তোমার কপালকে দোষ দিয়েও স্বস্তি পাচ্ছ। আমার তো সেই উপায়ও নেই, আমার কপাল তো আমি নিজেই পুড়িয়েছি। বলেই রামিয়া মাই বুঝতে পারে যে ফুলঝুরিয়ার খোড়া পায়ের কথাটা তোলা উচিত হয়নি। দুজনেই একটু অপ্রস্তুত হয়ে যায়। আবার গল্প জমে উঠতে কিছুক্ষণ সময় লাগে। এ পোড়ার মুখ পানওয়ালাটা এসে রামিয়ার কথা পেড়েছিল। ভরসরের বাবু বোধ হয় পাঠিয়েছিল তাকে। দিয়েছি তার থোতা মুখ ফোতা করে। তারই জবাবে দাঁত বের করে বলে কি না, সব কেচ্চাই জানি তোমার, মেয়ের বেলায় এত সতীপনা কেন হারামজাদা? ধোদলের বিচির মতো তার দাঁতগুলো ইচ্ছা করে এক থাবড়ায় ভেঙে দিই। মহতগিন্নির কাছে বীরজু পানওয়ালার স্বভাব অজ্ঞাত নয়। এ দলটার কাছ থেকে সে প্রায় 2 টাকায় জিনিস মাগনা পেয়েছে। অন্য অন্য বছর এই রোজগারটা করত ছড়িদারের বউ। ওই তো রবিয়ার বউ আর হারিয়ার বউ চলেছে দহের দিকে এত রাতে। রামিয়ার মাটা আবার বুঝতে পারল নাকি? বোঝে নিশ্চয়ই সব। খড়ের গাদা থেকে রামিয়া আর ফুলঝুরিয়ার হাসির স্বর ভেসে আসে 2 মায়ের কানে। একেবারে হেসে ফেটে পড়ছেন 2 সখীতে। যাক, ফুলঝুরিয়াও তাহলে হাসতে জানে। শুনে ফেলেনি তো ওরা আমাদের কথা? না, এতক্ষণ উতলি সামাট এর শব্দে নিজেরাই নিজেদের কথা প্রায় শুনতে পাচ্ছিলাম না, তার ওরা শুনবে? ফুলঝুরিয়ারও বেশ লাগে রামিয়াকে। কি পরিষ্কার ঝরিষ্কার থাকে রামিয়াটা। কাপড় চোপড় দুখিয়ার মা চাইতেও সাফসুতরা। প্রত্যেক সপ্তাহে ওরা বীরজু পানওয়ালার কাছ থেকে আধ কাটা ধানের কাপড় কাচার সাবান কেনে। ফুলঝুরিয়া এর দেখা দেখি সাবান কেনার কথা তুললে তার মা তাড়া দিয়ে ওঠে। রামিয়ার কাছ থেকে এইসব কিরিস্তানি শেখা হচ্ছে? তুই কি নাচ নেওয়ালি নাকি যে কাপড় হপ্তায় হপ্তায় পরিষ্কার করতে হবে? কত ধান রোজ ক্ষেত থেকে খুঁটে তুলিস সেইটা আগে হিসাব করিস, তারপর সাবান কেনার কথা ভাবিস। একটানা বসে ধান কাটবার তো মুরদ নেই। কাটবার সময় সিপাহীর নজর এড়িয়ে 2-4টে করে ধানের গোছা তোর জন্য আমরা ছেড়ে দিই, তাই কুড়িয়ে তো চলে তোর পেট। আবার কাপড়ে সাবান দেবার শখ, কেউ ফিরেও তাকাবে না তোর দিকে, যতই কাপড়ে সাবান দিস না কেন। ফুলঝুরিয়া সকলের কথাতেই তার অঙ্গহীনতার প্রতি ইঙ্গিতের আভাস পায়। তার মা শুদ্ধ তাকে ছেড়ে কথা বলে না।
তার চোখের পাতা ভিজে ওঠে। কিন্তু এই জল কাদা হিম কুয়াশার দেশে কারো চোখের পাতা ভিজল কিনা তা দেখবার সময় নেই তাতমাদের। তবু বেশ লাগে তার রামিয়াকে। চোখে মুখে কথা রামিয়াটার, কথা বলবার সময় হেসে ফেটে পড়ে। গান ছড়া সরস গল্প তার জীবের ডগায়। দুনিয়ার কারও তোয়াক্কা রাখে না, একটু ভয় ডর নেই তার মনে। সব ভালো, তবু ফুলঝুরিয়ার মনে হয় রামিয়ার একটু যেন গায়ে পড়া ভাব। ধান কাটনির গায়ে এ জিনিস চলে, কিন্তু নিজের গায়ে এ জিনিস চলবার নয়। হয়তোবা পশ্চিমের গায়ের শিক্ষা দীক্ষাই এইরকম। কত দূরে তারাপুরে তার বাড়ি, মুঙ্গের জেলায়। এত দূরের কোনো লোকের সঙ্গে এর আগে ফুলঝুরিয়ার কথা বলবার সুযোগ হয়নি। ওদের দেশের ভাষার টান আবার এমন যে শুনলেই হাসি আসে। কি রসিয়ে যে সে অন্যের নকল করতে পারে। মালিকের সিপাহী রামনেউরা সিং লম্বা জুলপি চুলকোতে চুলকোতে কেমন করে চোখ ইশারা করে, তারই নকল করছিল রামিয়া এখন। একেবারে হাসতে হাসতে নাখাতাম হয়ে যেতে হয়। সেই হাসির স্বরই গিয়ে পৌঁছেছে মায়েদের কানে। ওরে ও রামিয়া, আজ কি আর বাড়ি যেতে হবে না? বাড়ি বটে বলে রামিয়া বিদ্রুপ করে। আজ চাচি ও এখানে থাকুক না। না না ফুলঝুরিয়া, তা কি হয়? রামিয়ার মা কারও ওপর ভরসা পায় না। কাল রাতে আবার এসো, যাবার সময় মোড়ল গিন্নি বলে দেন। খড়ের গাদার মধ্যে গা ঢুকিয়ে শুয়ে ফুলঝুরিয়া আকাশ পাতাল ভাবে। বড় একা একা লাগে তার, এত লোকের মধ্যেও। ধোড়াইটা কি যে মাটি কাটার কাজ পেয়েছে, ধান কাটনিতে এলে বাবু সাহেবের ইজ্জতে চোট লাগত। নিজের গোঁতেই গেলেন। যাক, ভালোই হয়েছে না এসে। যা এক গুঁয়ে, হয়তো সাকরেল ডাকলেও তার সঙ্গে সঙ্গে শিমুল গাছের দিকে চলে যেত। এ কিসের শব্দ? কুকুর টুকুর আঁচড়াচ্ছে নাকি খড়ের গাদা? চমকে উঠেছে ফুলঝুরিয়া। না, হারিয়ার বউ পা টিপে টিপে এসে খড়ের গাদার মধ্যে ঢুকছে, তাই বলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।